সরকার যখন 1 বছর পার করে ফেলেছে তখন 106 হোয়াট এভার কিসের ভিত্তিতে সরকার গঠিত হয়েছিল সেটা নিয়ে এখন নতুন করে প্রশ্ন তোলার আর কোনো মানে আছে বলে মনে করে না। তাহলে সেই 1 বছর আগেই প্রশ্ন তোলা যেত। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে আমরা কখনো কখনো তাদের দিক থেকে প্রশ্ন তুলতে দেখি এই সরকার গঠনে যাদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি, যারা মেইন স্টেক হোল্ডার ছিলেন, তখনও ছিলেন, এখনো আছেন নিঃসন্দেহে। তো তারাই অনেক সময় আবার এই সরকারের তারা আসলে কিসের ভিত্তিতে এসছেন, কনস্টিটিউশনের ভিত্তিতে তারা কেন আসলেন, এই ধরনের প্রশ্ন তোলেন। হাসিনার রাষ্ট্রপতি, হাসিনার প্রধান বিচারপতি, তাদের কাছে 106 নানান আলোচনা। এখন 1 বছর হয়ে গেছে সরকারের। এই আলোচনাগুলো এখন করে আসলে লাভ নাই। আমরা কিভাবে একটা জায়গায় আসতে পারি, যে মুহূর্তগুলো আমরা হারিয়ে ফেলেছি সেগুলোকে আমরা কিভাবে আবার জোড়া দিতে পারি, ওইটা নিয়ে আসলে আমাদের আলোচনা করা দরকার। একটা বিষয় হলো, কিছুক্ষণ আগে আমার ভাই বন্ধু সারার তুষার বলছিলেন যে কোন একটা বিভ্রান্তিকর বিষয়কে যদি অত্যন্ত গাম্ভীর্যের সাথে উপস্থাপন করা হয় তাহলেও সেটা বিভ্রান্তিকর। একইভাবে খুব সুন্দর শব্দ চয়নে অত্যন্ত চমৎকার ভাবেও যদি কোনো বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয় সেটাও বিভ্রান্তিকর নিঃসন্দেহে। পিআর পদ্ধতির নির্বাচনের কথা আসছে। আমি জানি না ঐকমত্য কমিশনের আগে তো কমিশনগুলোর সাথে রাজনৈতিক দলগুলো বসেছিল, তখন কমিশনে এই ধরনের কোনো প্রপোজাল এসছে কিনা। আপার হাউসে পিআর এর কথা আমরা বলেছি, যদি আপার হাউস হয় তাহলে যদি পিআর পদ্ধতিতে সেটা না হয়, অর্থাৎ ভোটের সংখ্যানুপাতে যদি না হয়, তাহলে লোয়ার হাউসের রেপ্লিকা হবে, তাহলে আপার হাউসের দরকারই নেই, সেটা আমরাও বলেছি। কিন্তু জেনারেল অ্যাসেম্বলিতে এখন তো আমাদের এখন পর্যন্ত এক কক্ষই আছে। তো পার্লামেন্টে যদি পিআর পদ্ধতির আলোচনা এখন নতুন করে আবার নিয়ে আসা হয়েছে এবং এর মধ্য দিয়ে এক ধরনের নতুন করে আবার একটা দ্বান্দ্বিক পরিস্থিতি, অনেকগুলো পক্ষ মুখোমুখি দাঁড়িয়ে গেল এই বিষয় নিয়ে। ছোট্ট একটা কথা বলি, আমরা তো এই আলোচনাগুলো করি যে মনোনয়ন বিক্রি, মনোনয়ন দুঃখিত বেচা কেনা, বিক্রি বললে আসলে ঠিক বোঝা যায় না, মনোনয়ন বেচা কেনা, এই ধরনের আলোচনাগুলো আছে। পিআর পদ্ধতিতে যদি একটা দল 30% ভোট পায় তাহলে তার 90টা সিট। একজন যদি তার কনস্টিটিউন্সিতে 2,10,000 এই ব্যবধানে যদি জিতে আসেন, তারপরেও তিনি পার্লামেন্টে যেতে পারবেন না যদি তার দল তাদের যে 300 জনের তালিকা, সেই তালিকার 1 থেকে 90 এর মধ্যে তাকে না রাখে। অথচ সেই কনস্টিটিউন্সিতে, অর্থাৎ জনগণ, যাদের কথা বলি রাষ্ট্রের মালিক, তারা ওই ব্যক্তিকে চায় প্রতিনিধি হিসেবে পার্লামেন্টে যাক, কিন্তু তিনি যাবেন না, কারণ তার হাইকমান্ড তাকে ওই 1 থেকে 90 এর তালিকার মধ্যে রাখেন নাই। তার মানে কি, জনগণের কাছে আর কোনো দায়বদ্ধতা থাকছে না। দায়বদ্ধতা এখন পুরোপুরি ভাবে দলের হাইকমান্ড, কিংবা আরো স্পেসিফিক ভাবে বলতে গেলে দলীয় প্রধানের কাছে। আমরা তো দলীয় প্রধানের কাছ থেকে জনগণের কাছে নিয়ে যেতে চাই, এই কথাই বলছি। আবার এখানে পিআর পদ্ধতির ভোটের কথা বলছি, ঠিক বোধগম্য না। যাই হোক, যদি জনগণের জন্য ভালো হয়, রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য ভালো হয়, তাহলে আমরা ডিবেটের মধ্য দিয়ে সেই জায়গাতে আসতে পারি। কিন্তু এখন পর্যন্ত অন্তত আমি বাবার দল যেটা মনে করি যে আসলে ডিবেটের মধ্য দিয়েও আমরা আসলে পিআর পদ্ধতির নির্বাচন অন্তত জেনারেল অ্যাসেম্বলিতে এখন সেই বাস্তবতা আছে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।